দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। সন্তানের সুস্থতা আপনার সকল সম্পদের চাইতেও সবচেয়ে বেশি মূল্যবান, তাহলে সেখানেই আপনার সবচেয়ে বেশি মনোযোগ দেয়া দরকার। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ কথা বলবো শিশুর অলস চোখ বা লেজি আই নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমিনুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, অলস চোখ বা লেজি আই এই রোগ সম্পর্কে আমরা প্রায়ই শুনতে পাই। এই রোগ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। লেজি আই বা অলস চোখ, এটা আমরা অপথলমোলজির ভাষায় বলি অ্যামব্লায়োপিয়া। এই অসুখটা ইউজুয়ালি সাধারণত বাচ্চাদের জন্মের পর থেকে 8 থেকে 10 বছর পর্যন্ত হয়। এই ক্ষেত্রে বাচ্চার যে স্বাভাবিক দৃষ্টিশক্তি তৈরি হওয়া, এই দৃষ্টিশক্তিটা ঠিকমতো তৈরি হয় না। সেক্ষেত্রে যেটা হয়, বাচ্চা স্বাভাবিকভাবে এক চোখে অথবা 2 চোখে সাধারণ মানুষ আমরা যা দেখি তার তুলনায় কম দেখি। এটা ইউজুয়ালি বাবা মা বা আশেপাশের সবাই এটাকে বুঝতে পারে না। এই দৃষ্টিশক্তিটা যদি আমরা সময় মতো চিকিৎসাটা না করি, সেক্ষেত্রে হয় যে বাচ্চার দৃষ্টিশক্তিটা কখনোই আর পরবর্তীতে স্বাভাবিক হবে না। স্যার, আপনি তো অলরেডি বললেন যে 8 থেকে 10 বছরের শিশুদের এটা বেশি হয়ে থাকে। অন্য কোনো বয়সী শিশুদের কি এই রোগ হতে পারে? এটা বয়সের বিষয়ে যেটা হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যেই হয়। এটা 8 থেকে 10 বছরের মধ্যে আমাদের ভিজুয়াল ম্যাচুরেশন বা ভিশনের যে তৈরি হওয়ার যে বিষয়টা, এটা কমপ্লিট হয়ে যায়। এই সময় আমাদের ব্রেনের একটা এলাস্টিসিটি থাকে। এই সময় চোখের সঙ্গে ব্রেনের যে যোগাযোগ বা কানেকশান আছে, এই জিনিসটা যেহেতু এই 8 থেকে 10 বছর পর্যন্ত তৈরি হয়, এই বয়সের পরবর্তীতে যদি দৃষ্টিশক্তির কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া হওয়ার চান্সটা অনেক কম। স্যার, অলসতা বলতে আমরা যা বুঝি একজন কাজ করছে না, পরিশ্রম করছে না, এরকম কিছু একটা। চোখের ক্ষেত্রে চোখ কিভাবে অলস হলো, এই টার্মটা আমরা কেন ইউজ করি? এই বিষয়টা অনেকটা আমি এইভাবে বলতে পারি যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পা ভেঙে যায় অথবা হাত ভেঙে যায়। যদি আমরা প্লাস্টার করে রাখি 6 মাস বা 3 মাস, তখন দেখা যাচ্ছে সেখান থেকে আসার পরে আমাদের পা ঠিক মতো কাজ করে না। তখন আমাদের আবার পাঠানো হয় যে ফিজিওথেরাপি নেন, নিয়ে তারপর আস্তে আস্তে এটা অ্যাক্টিভিটি পান। তো অলস চোখটাও এইরকম, ঠিক যে স্ট্রাকচারালি এটা নর্মাল, বাট যেহেতু সে ওই চোখে কোনো দৃষ্টি প্রতিবন্ধকতার জন্য ঠিকমতো দেখে নাই, এই জন্য সে পরবর্তীতে এই চোখটা ফাংশনিং বা কাজ করছে না। দ্যাটস ওয়াই এটার নাম অলস চোখ। কি কি লক্ষণ নিয়ে আসে শিশুরা? অ্যামব্লায়োপিয়ার ক্ষেত্রে সাধারণত বিশেষ কোনো লক্ষণ থাকে না। আমরা নোটিস করতে পারি একটা যে বাঁকা চোখ হয়ে যায় অনেক সময় বাচ্চাদের, অথবা স্কুলে বা ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পারে না, এরকম ধরনের কিছু নোটিস করতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া থাকলে চোখের মণি কাঁপা, এক ধরনের ডিজিজ আছে, নেস্টেগমাস বলে, এই ধরনের সমস্যাও থাকতে পারে। বাট স্পেসিফিক কোনো কারণ নিয়ে কোনো লক্ষণ নিয়ে সে প্যারেন্টসের কাছে এটা প্রকাশ করে না। স্যার, এই যে অলস চোখের কথা আমরা বলছি, এটা কি কি কারণে হতে পারে? অলস চোখের আমরা যদি কারণ চিন্তা করি, প্রথম কারণটা যেটা আসবে সেটা হলো স্কুইন বা স্ট্রাবিসমাস বলি। অনেকেই বলে টেরা চোখ বা বাঁকা চোখ আমাদের গ্রামের দিকে, আবার কেউ কেউ বলে যে লক্ষ্মী টেরা। এটা এক নম্বর কারণ। প্রায় দেখা যায় যে লক্ষ্মী টেরা, এটা মানে লক্ষ্মী আর কি, বাস্তবে হলো লক্ষ্মী টেরা কিন্তু লক্ষ্মী না। এটা এক ধরনের অলস চোখের কারণ। 2 নম্বরে আমরা যেটা কারণ আসতে পারে যে রিফ্র্যাক্টিভ এরর বা দৃষ্টি প্রতিবন্ধকতা। আবার যে কোনো মিডিয়া অপাসিটি বলতে বাচ্চাদের চোখের ছানি আছে, চোখে আঘাত পাওয়ার পরবর্তীতে যেটা হয় যে চোখের মণি, যেটা কর্নিয়া বলি, কর্নিয়াতে যে কোনো দাগ যদি পড়ে, এই দাগের স্কারের কর্নিয়াল স্কারও বলা হয়। এই কর্নিয়াল স্কারের কারণেও চোখের যে নর্মাল দৃষ্টিশক্তি, তখন এটা পরবর্তীতে তৈরি হতে পারে না। এবং ছানির বিষয়ে, যে ছানির যত আর্লি হবে এবং দৃষ্টিশক্তির সমস্যাটা তত বেশি হবে। মানে বিষয়টা এরকম যে একটা বাচ্চার ছানি আসলো 3 মাসে বা 2 মাসে, আর একটা বাচ্চা আসলো 5 বছরে। যে 5 বছরে ছানি আসলো, তার কিন্তু লেজি আইটা কম হবে কম্পারেটিভলি। আর যার 3 মাসে বা 6 মাসে ছানি আসলো, তার কিন্তু অনেক বেশি হবে। এই একটা বয়সের একটা ইম্পর্টেন্স আছে যে কোন বয়সের ক্ষেত্রে লেজি আইটা কেমন হয় আর কি। মানে বিষয়টা হলো এরকম যে যত অল্প বয়সে হবে, তত মানে দৃষ্টিশক্তির লস করা বা দৃষ্টিশক্তি অলস হওয়ার চান্সটা অনেক বেশি হবে। এছাড়া আর কারণের মধ্যে রেটিনার যে কোনো ডিজিজ থাকলে সেক্ষেত্রেও দৃষ্টিশক্তিটা ঠিকমতো তৈরি হতে পারে না।
এই এতগুলো কারণ আছে যেগুলোর কারণে এই ধরনের যে কোনো দৃষ্টি প্রতিবন্ধকতা থাকে তাহলে আর নর্মাল দৃষ্টিশক্তি তৈরি হবে না। স্যার আপনি তো ছানির কথা উল্লেখ করলেন। ছানি বলতে কিন্তু আমরা বয়স্কদের চোখের সমস্যাই চিন্তা করি, তো শিশুদের চোখের ছানি বিষয়টা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ছানি বলতে আগে কি সেটা আগে বলি। ছানি বলতে আমাদের চোখের ভিতরে একটা লেন্স আছে, আমাদের যেরকম চশমার লেন্স আছে ঠিক এরকমই এক ধরনের সৃষ্টিকর্তা প্রদত্ত একটা লেন্স আছে, যেই লেন্সটা ঘোলা হয়ে গেলে আমরা তখন সেটাকে ছানি বলি। শিশুদের ক্ষেত্রেও ছানিটা অনেক কমন একটা ডিজিজ আমাদের দেশের পার্সপেক্টিভে, কারণ আমাদের দেশে সোশ্যাল বা গ্রামগঞ্জের দিকে দেখা যাচ্ছে যে অনেক ইনফেকশন থাকে, ঠিকমতো হাইজিন মেনটেন হয় না, তারপর ম্যাটার্নাল ইনফেকশনগুলো ট্রিটমেন্ট ঠিকমতো হয় না, স্ক্রিনিং হয় না। এই কারণে দেখা যাচ্ছে এই ম্যাটার্নাল ইনফেকশনের কারণে বাচ্চাদের যে জন্মের পরই অনেক ছানি নিয়ে আসে, এটা একটা প্রধান কারণ। এছাড়াও দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টাল কিছু ক্যাটারাক্ট হয় 5 বছর 7 বছর বাচ্চাদের চোখে আঘাত লাগলে, তো সেক্ষেত্রেও বাচ্চাদের চোখের লেন্সটা যেটা আছে বা শিশুদের এই লেন্সটা ঘোলা হয়ে যেতে পারে। স্যার আপনি লেজি আইয়ের কারণে বলেছিলেন টেরা চোখের কথা, তো টেরা চোখটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের। টেরা চোখ বা বাঁকা চোখ, আবার অনেকেই বলে যে খুবই অল্প পরিমাণে বাঁকা থাকলে বলি যে আমরা লক্ষ্মী টেরা। এটা এক ধরনের দৃষ্টি অলস হওয়ার একটা কারণ। এক্ষেত্রে হয় যে আমাদের চোখের একটা নির্দিষ্ট ভিজুয়াল অ্যাক্সিস বা ভিজুয়াল লাইন আছে, যেই বরাবর আলো আসলে স্বাভাবিক দৃষ্টিশক্তিটা তৈরি হয়। চোখটা যখন টেরা থাকে তখন হয় কি, ওই যেই চোখটা বাঁকা থাকবে সেই চোখটাতে আলোটা একটু, যেহেতু টেরা চোখ টেরাভাবেই বা বাঁকাভাবেই আলো প্রবেশ করে, তো সেক্ষেত্রে দৃষ্টিশক্তি যে চোখটা ম্যাক্সিমাম সময় বাঁকা থাকে সেই চোখটাতে একটু তুলনামূলকভাবে কম দৃষ্টি তৈরি দেখতে পায় না। তো সেক্ষেত্রে হয় কি, যেহেতু সে ওই যে চোখটা বাঁকা এটাতে সে স্বাভাবিক থেকে কম দেখে দেখে অভ্যস্ত, তার ব্রেনও ওইভাবেই তৈরি করে অভ্যস্ত যে এই চোখটাতে সে কম দেখে। তো এটা যদি আমরা প্রপারলি সময় মতো চিকিৎসা না করি, পরবর্তীতে আর 8 থেকে 10 বছর পার হয়ে গেলে এটার আর দৃষ্টিশক্তিটা স্বাভাবিক করা নাও যেতে পারে আর কি। স্যার আপনি তো বললেন যে টেরা চোখে আলোটা বাঁকাভাবে যাচ্ছে বলেই দৃষ্টিশক্তিটা স্বাভাবিক হচ্ছে না। জি, সেক্ষেত্রে এই যে চোখে কম দেখা বা বেশি দেখা, এটা কতটুকু রিলেটেড? যেহেতু চোখটা বাঁকাভাবে, আমাদের রেটিনার মধ্যে যে আমাদের যে চোখের পেছনে অনেকগুলো অ্যান্টেরো সেগমেন্ট আছে, পোস্টেরিয়র সেগমেন্ট আছে, রেটিনা আছে। রেটিনার সেন্টারে যদি আলোটা ঠিকমতো না পৌঁছায় সেই ক্ষেত্রে দৃষ্টিশক্তিটা ঠিকমতো তৈরি হবে না। সেক্ষেত্রে যতখানি যে চোখটা বেশিরভাগ সময় বাঁকা থাকবে সেই চোখটাতেই শুধু দৃষ্টিশক্তিটা কম হবে, যেটা সোজা থাকবে সেই চোখটাতে দৃষ্টিশক্তি কিন্তু স্বাভাবিকই থাকবে, সেটাতে কিন্তু আর দৃষ্টিশক্তি কমবে না। এই ক্ষেত্রে আমরা যে টার্মটা ইউজ করি যে একটা চোখকে আমরা বলি ফিক্সেটিং আই, মানে যেটা বেশিরভাগ সময় দৃষ্টিশক্তি ঠিক নিয়ে থাকে, আর যেটা বেশিরভাগ সময় ডেভিয়েট হয়ে থাকে তাকে আমরা ডেভিয়েটিং আই টার্ম ইউজ করি আর কি, বা বেশিরভাগ সময় বাঁকা হয়ে থাকে। তো আমাদের এটার বিষয়ে যেটা আমাদের গ্রামগঞ্জে লক্ষ্মীটারা একটা কথা ব্যবহার হয়, লক্ষ্মীটারা আসলে লক্ষ্মী না। এই লক্ষ্মীটারা বলতে বলতে সে চশমাও পরে না, ডাক্তারও দেখায় না, কারণ ওইটা মাঝে মাঝে সোজা থাকে, মাঝে মাঝে বাঁকা হয়ে যায়। কেমন বিষয়টা, যে আপনি একটু অমনোযোগী হয়েছেন, অমনোযোগী হলে বিশেষ করে যে কোনো ধরনের ডিজিজ হলে, যেমন জ্বর সর্দি কাশি হলে চোখটা বাঁকা হয়ে যায়, আবার একটু অমনোযোগী হলে সে চোখটা বাঁকা হয়ে যায়, বাট স্বাভাবিক সময় সে সোজা থাকে। তো এই যে লক্ষ্মীটারা যাদের হয় তাদের হয় কি, এই দৃষ্টিশক্তিটা লক্ষ্মীটারা রোগীদের একটা চোখে অবশ্যই আমরা দেখি যে অলস হয়ে থাকে বা দৃষ্টিশক্তি স্বাভাবিক চেয়ে কম থাকে। স্যার আমরা তো অলস চোখের অনেকগুলো কারণ আপনার কাছ থেকে জানতে পারলাম, তো এগুলোর চিকিৎসা পদ্ধতি আসলে কেমন? অলস চোখের চিকিৎসা পদ্ধতি যদি বলি, প্রথম হলো এটা ধৈর্য সহকারে চিকিৎসা পদ্ধতি নিতে হবে এবং এটা বুঝতে হবে। না বুঝে আমাদের যে বাবা মা আছে তারা চিকিৎসা নিয়ে অস্থিরতা করলে বা এটা নিয়ে দুশ্চিন্তা করলে এই চিকিৎসা পদ্ধতিটা ঠিকভাবে মেনটেন করতে পারবে না, কারণ এটা সময় সাপেক্ষ এবং বেশ কিছু প্রসিডিওর মেনটেন করে বা পদ্ধতি মেনে চিকিৎসা করতে হয়। আমি যদি বলি চিকিৎসা পদ্ধতির প্রথম চিকিৎসা যে একটা হলো, আমি বলছিলাম যে কারণ রিফ্র্যাক্টিভ এরর বা দৃষ্টিশক্তির সমস্যা। চিকিৎসা পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে দৃষ্টিশক্তির যে সমস্যাটা আছে এটা কারেকশন করা, মানে চশমার সমস্যা থাকলে বাচ্চাকে চশমা ঠিকমতো রেগুলার পরাইতে হবে এবং রেগুলার 6 মাস থেকে 1 বছর পর পর চক্ষু রোগ বিশেষজ্ঞ দেখিয়ে চশমাটা চেঞ্জ করাইতে হবে। জি, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে যে যদি স্কুইন্ট বা স্ট্রাবিসমাস বা টেরা চোখ থাকে, সেক্ষেত্রে টেরা চোখের জন্য দেখতে হবে যে কোনো দৃষ্টিশক্তি কমে যাচ্ছে কিনা।
সেই ক্ষেত্রে টেরা চোখের জন্য যেই ধরনের চশমার চিকিৎসা আমি বলছি যে অপারেশন করা যায়, অপারেশন জনিত যেই সব চিকিৎসা ব্যবস্থা আছে এই সব চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। এরপরে আমি আরও একটা কারণ বলছিলাম যে বাচ্চাদের ছানি, আমরা মাত্রই যেটা আলোচনা করলাম যে বাচ্চাদের ছানি থাকলে তাহলে ছানিটা আমরা অপারেশন করে, ছানির ক্ষেত্রে বাচ্চাদের যে অনেক সময় লেন্স দেওয়া হয়, অবশ্য বেশি ছোট বাচ্চা হলে যেমন 1 বছরের আগে হলে আমরা লেন্স দেই না, সেক্ষেত্রে চশমা দিয়ে দৃষ্টিশক্তিটা আমরা ঠিক করি। তো এই লেন্স দিই অথবা না দিই, ছানির রোগে যে সমস্যাটা আছে এটা চিকিৎসাটা করতে হবে। এটা হলো প্রাথমিক চিকিৎসা। কিন্তু আমরা লেজিয়ায় চিকিৎসায় কিন্তু এখনও ঢুকি নাই। লেজিয়ায় বা অলস চোখের যে চিকিৎসা, এটা যদি প্রথম চিকিৎসা পদ্ধতি বলা হয়, এটা অক্লুশন থেরাপি বা প্যাচিং বলে। প্যাচিং বলতে আমাদের ইউজুয়ালি দেখা যাচ্ছে যে অলস চোখগুলো 2 চোখের মধ্যে 1 চোখ হয়, আর 2 চোখ অলস হয় সাধারণত যাদের কনজেনিটাল ক্যাটারাক্ট বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট 2 চোখেই মিডিয়া অপাসিটি থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ স্কুইন বা স্ট্রাবিসমাস বা টেরা চোখের কারণে বা রিফ্র্যাক্টিভ এররের কারণে যেগুলো হয়, দেখা যাচ্ছে 1 চোখে একটু কম থাকে ভিশন, আরেক চোখে একটু ভালো থাকে দৃষ্টিশক্তিটা। সেই ক্ষেত্রে যেই চোখের দৃষ্টিশক্তিটা ভালো থাকে সেই চোখটা আমরা বন্ধ করে রাখবো, এবং যেই চোখের দৃষ্টিশক্তিটা কম সেই চোখটা আমরা খোলা রাখবো। এক্ষেত্রে হবে কি, সে ভালো চোখটা বন্ধ রাখার জন্য যে খারাপ চোখটা আছে এটা দিয়ে সে দেখার চেষ্টা করবে। স্যার, আমরা তো প্যাচিং সম্পর্কে অনেক কিছু জানলাম, কতদিন পর্যন্ত এই প্যাচিংটা করব? এখন প্যাচিংয়ের যেটা বিষয়, যে প্যাচিংটা কতক্ষণ করব বা কতদিন করব, প্যাচিংটা হলো দৃষ্টিশক্তি কতখানি কম তার উপর নির্ভর করে আমরা নির্ধারণ করি যে কতক্ষণ করব। যেমন আমাদের যদি ভিশন চার্টের নিচের 2-3 লাইন কম থাকে তার একটু কম রাখি, যেমন 2 ঘন্টা রাখলেই চলে। কিন্তু যে একেবারেই দেখে না, দেখা যাচ্ছে যে একটা লাইন দেখে উপরের লাইনটা, তাকে আমরা 4 থেকে 6 ঘন্টা বলি যে প্যাচিংয়ে রাখতে বলি। প্যাচিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্যাচিং করা অবস্থায় সে ঘুমায় থাকতে পারবে না। মানে সে 1 চোখ বন্ধ করে দিল, দিয়া এখন সে ঘুমাইলো, আসলে আমার চিকিৎসা পদ্ধতিতে তখন কোনো কাজ করবে না। তার মানে প্যাচিং করা অবস্থায় অ্যাক্টিভ কাজ করতে হবে, সে পড়াশোনা করবে। আমরা এখন এমনও বলি যে যদি খুব বেশি খারাপ ভিশন হয়, যে প্যাচিং করা অবস্থায় সে টিভি দেখতে পারবে। 6 মিটার ডিস্টেন্স থেকে সে টিভিটা দেখলো, তাহলে সে ওইটাতে একটু অ্যাটেনশন ড্র করলো, সেক্ষেত্রে তার ভিশনটা ডেভেলপ করবে আস্তে আস্তে। স্যার, কতদিন এই প্যাচিং চিকিৎসাটা নিলে চোখটা ভালো হবে? প্যাচিং চিকিৎসাটা আমি বললাম যে 2 থেকে 6 ঘন্টা নেবে। এটা তার দৃষ্টিশক্তি কী পরিমাণ অলস সেটার উপর নির্ভর করে এই কতক্ষণ মানে নেবে এটা আমি নির্ধারণ করব। প্যাচিংয়ের বিষয়ে যেটা, যে এটা ইউজুয়ালি 6 মাসের মধ্যে যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ডেভেলপমেন্ট হওয়ার চান্স খুব কম। তার মানে আমি 6 মাস এটা স্ট্রিক্টলি চিকিৎসা করতে হবে, এবং 6 মাসের মধ্যে আমি আশা করব যে ভিশন যা আছে তার থেকে তার বেটার বা ডেভেলপমেন্ট। এবং এটা যদি কমপ্লায়েন্স ঠিক থাকে, মানে গার্জিয়ান যদি ঠিকমতো এটা বোঝে এবং ঠিকমতো মেনটেন করে এটা চিকিৎসা করে, এটা অলমোস্ট 100% রিকভার করে। আচ্ছা, তাহলে দৈনিক 2 থেকে 6 ঘন্টা এটা দৃষ্টিশক্তি কতখানি অলস আছে তার উপর নির্ধারণ করা হয়, এবং এই প্যাচিংটা আমরা ইউজুয়ালি 6 মাস পর্যন্ত আমরা করতে বলি। জি, 6 মাস পর্যন্ত করতে বলি। সেক্ষেত্রে দৃষ্টিশক্তি কি সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় বা ভালো হয়ে যাবে? শতভাগ ভালো না হলেও কাছাকাছি হবে আর কি, সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আর যাদের সম্পূর্ণরূপে ভালো হবে না তাদের ক্ষেত্রে এই মানে দৃষ্টিশক্তিটা ফিরে আসার সম্ভাবনা অনেক কম। স্যার, আমরা তো প্যাচিং সম্পর্কে অনেক কিছু জানলাম, এর বাইরে কি আর কোনো চিকিৎসা পদ্ধতি আছে? এর বাইরে আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে। প্যাচিংয়ের প্রধান সমস্যাটাই হচ্ছে যে এটা গার্জিয়ান এবং বাচ্চা যারা, এটা শিশু যারা এটা আমরা অ্যাডভাইস করি বা এই করতে বলি, তারা ঠিকমতো এটা মেনটেন করে না। যেমন করে কি, যে চোখটা প্যাচিং করে রেখেছি সেই চোখটাকে সে কি করে, একটু এভাবে মাথা নাড়া দিয়া বা যে কোনো একটা সাইড দিয়ে সে দেখার চেষ্টা করে, কারণ এই চোখটাতে সে ভালো দেখে, এটা ভালো দেখে না। এই কারণে যদি সে কোনো একটা অংশ দিয়ে, ভালো চোখের অংশ দিয়ে দেখে, তাহলে দেখা যাচ্ছে যে যেই চোখটা খারাপ সেটার আর দৃষ্টিশক্তিটা তৈরি হবে না। কমপ্লায়েন্সটা এই জন্য খুবই ইম্পর্টেন্স, যে গার্জিয়ানকে এটা বুঝে দিতে হবে। যদি প্যাচিং যারা ঠিকমতো মেনটেন করতে পারে না, তাদেরকে আমরা বলি যে অ্যাট্রোপিন নামক এক ধরনের ড্রপ আছে, অ্যাট্রোপিন ড্রপ বা অয়েন্টমেন্ট পাওয়া যায়, অ্যাট্রোপিনাইজেশন করতে পারি। এটা উইকলিও করা যায়, ডেলিও করা যায়। অ্যাট্রোপিনটা সিস্টেমটা হচ্ছে যে যেই চোখটা ভালো দৃষ্টিশক্তি আছে সেই চোখটাতে আমরা অ্যাট্রোপিনটা দিলে কি হয়, ড্রপ মনিটা বড় হয়,
চোখের যে পিউপিল আছে বা মনি আছে এটা বড় হয়, তো ওইটা মনি বড় হলে ওইটার দৃষ্টিশক্তিটা কমে যায়। তাহলে ভালো চোখটার দৃষ্টিশক্তি কমে গেলে সে অটোমেটিক খারাপ চোখটা দিয়ে দেখার চেষ্টা করবে। এই অ্যাট্রোপিনাইজেশনের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। এছাড়া আধুনিক আরও একটা চিকিৎসা এসেছে বর্তমানে, সেটা হচ্ছে ভিশন থেরাপি বলে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গেমস, শেপ এবং কম্পিউটার এগুলোর মাধ্যমে চিকিৎসাটা করা হয়। ভিশন থেরাপির মাধ্যমেও এই অ্যামব্লিওপিয়া চিকিৎসা করা যেতে পারে। স্যার, আমরা তো চাই না কোনো শিশুর অলস চোখ হোক, সেক্ষেত্রে আগে থেকে কি কি পদক্ষেপ নিলে এই রোগ থেকে দূরে রাখা সম্ভব শিশুদেরকে? জি, আপনি যে কোশ্চেনটা করছেন যে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি এই অলস চোখটা, প্রতিরোধ করার ক্ষেত্রে প্রথমত বাবা মাকে সচেতন হতে হবে। বলতে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে আমরা বলি ফিক্সেশন এবং ফলোয়িং, মানে বাচ্চা তার পরিচিত ফেসগুলো দেখে ঠিক মতো কিনা, যেমন তার মাকে দেখলে সে চিনতে পারে কিনা, বিভিন্ন কালারফুল যে কোনো খেলনা দেখলে সে দেখে কিনা, তার মানে তার ভিশনটা ঠিক আছে কিনা বা দৃষ্টিশক্তি সে দেখে কিনা, এই জিনিসটা বাবা মাকে খেয়াল করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে যদি কোনো চোখ টেরা চোখ বা বাঁকা চোখ মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ বাঁকা চোখের সঙ্গে চোখের যে দৃষ্টিশক্তি পাওয়ার জনিত বা রিফ্র্যাক্টিভ এরর একটা সম্পর্ক, এটা একটা খুবই নিবিড় সম্পর্ক। তো এক তো চোখটা বাঁকা, আবার দৃষ্টিশক্তির পাওয়ারের জনিত সমস্যা, দুইটা মিলে তার লেজি আই বা অলস চোখ হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাহলে আমি বললাম যে বাঁকা চোখ থাকলে সঙ্গে সঙ্গে আমার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার একটা পরামর্শ নিতে হবে। এইভাবে আমরা একটা প্রতিরোধ বা এটাকে প্রিভেনশন করতে পারি। এছাড়া রুটিনলি এখন আমরা বাচ্চাদের জন্ম নেওয়ার সময় একবার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখে ফান্ডাসটা এক্সামিনেশন করতে বলি। আর এছাড়া বাচ্চাদের স্কুলে দেওয়ার আগে ভিশন দেখার জন্য বা রুটিন চেক আপ হিসাবে একবার চক্ষু বিশেষজ্ঞ দেখানো যেতে পারে। এইভাবে আমরা মোটামুটি এই অলস চোখ বা দৃষ্টি যে লেজি আই বা অ্যামব্লিওপিয়া, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি আর কি। স্যার, আমরা তো অলস চোখ বা লেজি আই সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম। আশা করি এগুলো আমাদের অনেক কাজে লাগবে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর অলস চোখ বা লেজি আই নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।